দেখছেন এটিএন নিউজ হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি উজমা হাসান। দর্শক, আজকে আমরা আলোচনা করব আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় অধ্যায় ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে। এটি শুধু একটি দিন নয়, এটি আমাদের আত্মমর্যাদা, ত্যাগ ও বিজয়ের প্রতীক। এই দিনে আমরা স্মরণ করি সেই সব মুক্তিযোদ্ধাদের যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন আমাদের স্বাধীনতা আনার জন্য। আমাদের এই বিষয়ে মুক্তিযুদ্ধ ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে কথা বলবার জন্য সম্মানিত অতিথি যিনি আছেন, কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জুগলুল আহসান, এসইউপি পিএসসি জি, ভূ রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক। জনাব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য। আপনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ এটিএন নিউজের হ্যাপেনিং পয়েন্টের দর্শকদের আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমার কথা শোনার জন্য। আমরা স্বাধীনতা দিবস সম্পর্কে আজকে জানবো। যেহেতু আজকে মহান স্বাধীনতা দিবস, আমাদের স্বাধীনতা দিবসের আসলে তাৎপর্য কি এবং এটিকে আজকে আমরা কিভাবে উদযাপন করছি? স্বাধীনতা দিবসের তাৎপর্য যদি বলেন যে পরাধীনতা থেকে পুরো বাঙালি জাতির মুক্তি ১৯৭১ সালে, যেটা পুরো জাতির একটা অধিকার প্রতিষ্ঠার একটা সংগ্রাম ছিল। রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, সব ধরনের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন, যেটার কালমিনেশন হয়েছিল আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধে, সেটার মাধ্যমে বাঙালি জাতির অ্যাসপিরেশন বা আশা ছিল যে সব ধরনের ক্ষেত্রে তারা একটা মুক্ত স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠিত হবে। সেটাই ছিল এই ২৬শে মার্চ যে ঘোষণার ভিতর দিয়ে আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল, তার প্রত্যাশা বা তাৎপর্য ছিল সেটা। আমি এখন যে উদযাপনটা হচ্ছে এখানে আজকের যে পরিস্থিতি, ৫ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতি, এখানে অনেক প্রশ্নের উদ্রেক হচ্ছে বা প্রশ্ন আসছে। যেমন একটা ঘটনা আপনারা হয়তো বাই দিস টাইম জানেন যে তালা ভেঙে শহীদ মিনারে পুরো মানে ফুল দিতে হয়েছে আজকে। তো এটা গতকালকের ঘটনা যেটা, তো এটা একটা আলাদা স্ট্রিম। এটা কিন্তু এই ৫ই আগস্টের আগে এরকম ছিল না। এখানে পলিটিক্যাল ইসলাম বা আপনি আমাদের যে ধর্মীয় রাজনৈতিক দলগুলো আছে বা তাদের যে একটা ইন্ধন বলেন বা তাদের যে একটা অবস্থান বলেন, সেই অবস্থানটাকে তারা শক্ত করে প্রতিষ্ঠা করার জন্য হয়তোবা এই ধরনের পদক্ষেপ নিচ্ছে। তো আপনি উদযাপনের কথাটা বললেন, অবশ্যই ২৬শে মার্চ আমাদের পুরো বাঙালি জাতির চেতনায় এবং পুরো বাঙালি জাতির মন ও মননে এটা আছে এবং এটা আমরা ধারণ করি এবং ঐতিহাসিক এবং সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে এটা আমাদের ভেতর একটা বিরাট অবস্থান। কিন্তু এই আজকের যেটা, সেখানে কিন্তু আমরা সেই উদযাপনটাকে, যেমন প্যারেডও হয়নি, হয়নি, আপনারা জানেন অনেক কিছু, তো সেই সমস্ত ব্যাপারগুলো চিন্তা করলে এবং কিছু কিছু ক্ষেত্রে যদিও এগুলো মানে খণ্ডকালীন, প্রথমে এবার এটা হলো, হ্যাঁ, খণ্ডকালীন ইনসিডেন্ট, বাট তারপরে এগুলো ব্যাড সিমটম আমি বলবো আর কি। তো সেই হিসেবে উদযাপনটাকে আমি সার্বজনীন বা স্বতঃস্ফূর্ত বা সেরকম বলতে পারছি না। আপনি বললেন যে পরাধীনতা থেকে আমরা মুক্ত হয়েছি, কিন্তু আমার কথা হচ্ছে যে ৫৪ বছরে আমাদের মুক্তি মিলেছে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা স্বস্তি পেয়েছি কতটুকু, বা আমরা আসলে কি স্বাধীন কিনা, আমরা সেই বাক স্বাধীনতা পেয়েছি কিনা? রাইট। স্বাধীনতা শুধু তো রাজনৈতিক স্বাধীনতা নয়, আমার অধিকারের স্বাধীনতা, আমার অর্থনৈতিক স্বাধীনতা, আমার সামাজিক সাংস্কৃতিক স্বাধীনতা, সব কিছুই আসবে। তো আমরা ৭১ সালে একটা পরাধীনতা থেকে আমরা মুক্ত বা স্বাধীন হয়েছি। জিওগ্রাফিক্যালি বলেন, পলিটিক্যালি বলেন, আমাদের নিজস্ব জনগণের সরকার, নিজস্ব শাসিত সরকার, যেখানে আমরা ৭১-এর আগে আমরা পশ্চিম পাকিস্তানিদের দ্বারা শাসিত ছিলাম। তো সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি। কিন্তু আপনি যদি বলেন বাকি যে ফ্যাক্টরগুলো আছে, আমার হিউম্যান রাইটস বলেন, তারপরে মানুষ হিসাবে আমার যে অধিকার, কথা বলার অধিকার বলেন, আমার অর্থনৈতিক স্বাধীনতা বা অর্থনৈতিক মুক্তি, আমার সামাজিক সাংস্কৃতিক মুক্তি, এগুলোর অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এই গত স্বাধীনতার পর থেকে আমরা সেটা সার্বজনীন এবং সর্বোচ্চভাবে অর্জন করতে পারিনি। এটা অবশ্যই স্বীকার করতে হবে। এবং গত ১৫ বছরে যেটা হয়েছে সেটা তো মানে অচিন্তনীয়, যে গুম খুন, কথা বললেই আপনার ধরে নিয়ে যাওয়া, গুম করা, আয়না ঘরে রাখা, কত কিছু আমরা দেখেছি। অভিনব পন্থায় মানুষের অধিকারকে দাবিয়ে রাখার একটা প্রক্রিয়া চলেছে গত ১৫ বছর এবং এতে অনেকেই অ্যাফেক্টেড হয়েছেন, সব সেক্টরে অ্যাফেক্টেড হয়েছেন।
আমি সেনাবাহিনী থেকে এসেছি। সেনাবাহিনীতে তো ব্যাপকভাবে এই প্রক্রিয়াটা চালানো হয়েছে, যাতে সেনাবাহিনীকে দাবিয়ে রাখলে যাতে রাজনৈতিকভাবে তারা এই অবৈধভাবে নির্বাচন করে নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করে যাতে দীর্ঘ সময় এখানে ক্ষমতায় থাকতে পারে, সেই ফ্যাসিবাদী সিস্টেমটাকে এখানে গত 15 বছরে বিগত সরকারের সময়ে প্রতিষ্ঠা করা হয়েছিল, যেটা ছিল একটা এই জাতির জন্য একটা ভয়াবহ কালো অধ্যায় হয়ে থাকবে বলে আমি মনে করি। প্রাপ্তি অপ্রাপ্তির জায়গাটা যদি আমি জানতে চাই বাংলাদেশে, সেটির প্রেক্ষাপটে আপনি কি বলবেন? প্রাপ্তি অপ্রাপ্তি আপনি কি স্বাধীনতার প্রেক্ষাপটে বলছেন? স্বাধীনতার প্রেক্ষাপটে প্রত্যাশা ছিল, বাট প্রাপ্তিটা আমি বলবো যে সেই প্রত্যাশা অনুযায়ী হয়নি আমাদের। স্ট্রাকচারাল ক্ষেত্রে যদি দেখি বা আনুষঙ্গিক বিষয়গুলো আপনি স্পেসিফিকলি আমাদেরকে কিভাবে বলবেন? স্পেসিফিক্যালি বলবো যে রাজনৈতিকভাবে আমরা একটা এনটিটি পেয়েছি স্বাধীন জাতি হিসেবে, বাট আমাদের যে অর্থনৈতিক মুক্তির যে দাবিটা ছিল সেটা অর্জিত হয়নি। আপনি সাংস্কৃতিক, সামাজিক এবং অন্যান্য ক্ষেত্রে এই ক্ষেত্রগুলোতেও আমরা আমাদের বাক স্বাধীনতা বলেন, আমার মত প্রকাশের স্বাধীনতা বলেন, আপনি আমার কর্মকাণ্ড বা আমার রাজনৈতিকভাবে আমার যতটুকু মানে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে আমার যে অধিকারগুলো পাওয়ার কথা ছিল সেই অধিকারগুলো কিন্তু আমরা ঠিকভাবে পাইনি। তো এই জিনিসটা অবশ্যই আমাদেরকে মেনে নিতে হবে, এবং এটা গত 15 বছর আরও বেশি খারাপ হয়েছে আমি বলেছি। এখন উত্তরণের সময় এসেছে, সামনে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে এবং মানুষের বাক স্বাধীনতা, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা বা অর্থনৈতিক মুক্তি, সামাজিক সাংস্কৃতিক মুক্তি, সেই জিনিসগুলো আরও সুন্দরভাবে আসবে বলে আমি আশা করি। আপনি সামনের কথা বলছেন, সামনে যেই সরকার আসবে সেটা নিশ্চয়ই নির্বাচনের প্রেক্ষাপটে একটি গণতান্ত্রিক সরকার গঠন হবে। সেই ক্ষেত্রে স্বাধীনভাবে মানুষ তার মত প্রকাশ করে নির্বাচনে অংশগ্রহণ করবে, সেই আশাটুকু আপনি কতটুকু করেন এই স্বাধীনতা দিবসে? আশা তো থাকতেই হবে। তো পুরো জাতির সামনে কিন্তু গত 15 বছর একটা শিক্ষা, এই লেসনটা নেওয়া উচিত যে মানুষ যতই ভাবুক যে সে অসীম ক্ষমতাবান বা তাকে কেউ সরাতে পারবে না, সে এখানে অধিষ্ঠিত হয়েছে জনগণের অধিকারকে চাপিয়ে, সে এখানে আজন্ম বা একটা দীর্ঘ সময়, আজন্মের কথাও তারা বলতো, তো দীর্ঘ সময় তারা এখানে দেশ বা জনগণের উপরে চেপে বসে থাকতে পারবে, এর ধারণাটা মিথ্যা। এবং এটা এই শেখ হাসিনা বা তার ফ্যাসিস্ট সরকারের সময় তারা যেভাবে এটা প্রচার করেছিল, এবং বিভিন্ন রাজনৈতিক নেতারাও এটা বলতো যে আগামী 100 বছরে আওয়ামী লীগকে সরানো যাবে না, বাট হিস্ট্রি থেকে শিক্ষা নেওয়া উচিত। চেঙ্গিজ পারেনি, হিটলার পারেনি, তৈমুর লং পারেনি, এবং সামনে যারা আসবে তাদের উদ্দেশ্যে তাদেরকে বুঝতে হবে যদি এই প্রক্রিয়াতে চলে হয়তো বা 10 বছর, 15 বছর, 20 বছর। আর বাঙালি জাতিকে অনেকে ভীতু বলে, বাট আমি বলবো যে এটা টোটালি একটা রং ব্র্যান্ডিং অফ বেঙ্গলি নেশন। কারণ আপনি দেখেন আমরা 52-তে দাঁড়িয়েছে, 69-এ দাঁড়িয়েছে, 71-এ দাঁড়িয়েছে, 90-এ দাঁড়িয়েছে এবং 2024-এও দাঁড়িয়েছে। বাঙালি একটা সময় ঘুরে দাঁড়ায়। আপনি তাকে যতই ভীতু বলেন, যতই নিস্পৃহ বলেন বা যতই নিষ্ক্রিয় বলেন, কিন্তু একটা পয়েন্টের পরে বাঙালি হিস্ট্রিক্যালি আপনি দেখেন ধাপে ধাপে বাঙালি সব সময় ঘুরে দাঁড়িয়েছে। আপনি 24-এর কথা বলছেন, 71 এবং 24-কে অনেকটাই মুখোমুখি দাঁড় করানোর একটা প্রয়াস চলছে বা চেষ্টা করা হচ্ছে, এরকম আমরা শুনতে পাচ্ছি। আমরা সেই প্রশ্নের উত্তর জানবো কেন করা হচ্ছে, তবে বিরতির পরে। দর্শক, হ্যাপেনিং পয়েন্ট এই মুহূর্তে নিয়ে নিচ্ছি একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর হ্যাপেনিং পয়েন্টে সবাইকে আবারও স্বাগত। আমরা কথা বলছিলাম 71 আর 24-কে মুখোমুখি দাঁড় করানোর কথা নিয়ে। মুক্তিযুদ্ধ এবং গণ অভ্যুত্থানকে একসাথে আনার অনেকেই চেষ্টা করছে, তো এটাকে আপনি কিভাবে দেখছেন বা আলাদাভাবে কিভাবে মূল্যায়ন করবেন 71 আর 24-কে? 71 আর 24-এর তুলনায় আমি করব না। আপনি যদি আমাকে বলেন 71টা ছিল পুরো জাতির অস্তিত্বের প্রশ্ন, এবং সেখানে আপনি পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক বা আন্দোলনের ফ্রেমওয়ার্কটা যদি দেখেন বা যুদ্ধের ফ্রেমওয়ার্কটা যদি দেখেন,
অপোনেন্ট ছিল একটা বিদেশি অন্য একটা জাতি যারা আমাদেরকে অপশাসন করত। আমরা 47-এ মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে যে স্বাধীনতা পেয়েছিলাম, সেই স্বাধীনতাটা কিছুদিন পরেই আমাদের কাছে ভুল মনে হয়েছিল, কারণ জিওগ্রাফিক্যালি 1100 কিলোমিটার সেপারেটেড দুটো জনগোষ্ঠী কখনো একভাবে এরকম হওয়ার এক্সাম্পল খুব কমই আছে একভাবে শাসিত হওয়ার। তো ফ্রেমওয়ার্কে ভুল ছিল এবং আমরা বিদেশি কুশাসক বা অত্যাচারী যারা আমাদেরকে শোষণ করত, যারা আমাদেরকে অপশাসন করত, তাদের বিরুদ্ধে আমরা পলিটিক্যাল ফ্রেমওয়ার্কে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা অর্জন করেছি। আর 24 যদি বলেন, এটা হচ্ছে যে এইখানে আমাদের নিজস্ব জনগোষ্ঠীর একটা গ্রুপ বা একটা রাজনৈতিক দল যারা আমাদেরকে ফ্যাসিস্ট কায়দায় অপশাসন করতো, তাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা তাদেরকে হটিয়েছি। ওটা হচ্ছে স্বাধীনতার যুদ্ধ, আর এটা হচ্ছে একটা গণ আন্দোলন বা গণজোয়ার। আচ্ছা, এখন যদি আপনি এগুলোর ব্যাপ্তি বা কনটেক্সট পিটেক্সট এগুলো দেখেন, তাহলে দেখেন আপনি 71-এ পুরো জাতি, এখানে কিন্তু কোনো ফ্র্যাকশন ছিল না, বাট এটাতে ফ্র্যাকশন ছিল। আপনি আওয়ামী, তারা ফ্যাসিস্ট একটা অপোনেন্ট যারা, তারা কিন্তু এই দেশেরই একটা অংশ বা দুষ্ট অংশ বলতে পারেন। তারা দুষ্ট প্রক্রিয়ায় এখানে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছে, কিন্তু তারা কিন্তু বিদেশি শাসক না, আমাদেরই নিজস্ব একটা অংশ, বাট দুষ্ট অংশ আমি বলবো, গত 15 বছরে তারা যা করেছে। আর এই আন্দোলনের ব্যাপ্তি যদি দেখেন, তাহলে কিন্তু এটা ঢাকা কেন্দ্রিক, এবং 24-এর আন্দোলন যেটা হয়েছে ঢাকা কেন্দ্রিক, এবং প্রথমে শুরু হয়েছিল ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে, তারপরে আস্তে আস্তে এটা ধাপে ধাপে এটা সরকার হটানোর আন্দোলনে গিয়েছে। বাট আপনি 71 দেখেন, গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় ছড়ায় ছিটায় আমাদের মানুষজন পাক বাহিনীর এগেনস্টে যুদ্ধ করেছে। তো এটার ব্যাপ্তি জিওগ্রাফিক্যালি এবং জনসংখ্যার দিক দিয়ে অনেক ব্যাপক। এখানে ওই 24-এর কে আপনি তার এই ব্যাপকতার কাছে 24-কে আপনি কখনোই তুলনা করতে পারেন না। বাট অবশ্যই 24-এর আন্দোলনকে ইয়াং জেনারেশন যে স্পিরিট দেখিয়েছে, 24 আর 71 মোটিভ তো পুরোটাই আলাদা, পুরোটাই আলাদা। তো যে জিনিসগুলো বললাম, আপনি জিওগ্রাফিক্যালি এর ব্যাপ্তি অনেক কম, পপুলেশনের ইনভলভমেন্টের ব্যাপ্তি কম, আর এটা হচ্ছে যে ফ্রেমওয়ার্ক যেটা বলবো বিদেশি শাসকের এগেনস্টে, আর এখানে দেশীয় অপশাসক বা দুষ্ট শাসকের এগেনস্টে। আর পারপাস আপনি দেখেন, ওটা ছিল একটা, জি আপনার কথা একদমই পরিষ্কার যে 71 এবং 24-এর প্রেক্ষাপট বলেন বা পার্সপেক্টিভ বলেন, পুরোটাই আলাদা, এবং এটা ক্লিয়ার করার জন্য আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান এ পর্যন্ত, এবং পরিশেষে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী হ্যাপেনিং পয়েন্টে যুক্ত হবার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন।